জয়গুরু সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং ঠাকুরের কাজে রয়েছেন। আপনারা কি জানেন যে একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে যা যা লাগে তার পুরো চিন্তা ভাবনাটা ঠাকুর আমাদেরকে একটা ফর্মুলার মতো করে দিয়ে গেছেন। ঠাকুরের কাছে প্রতিদিন যে আলাপচারিতাগুলি চলতো সেইগুলো থেকেই তো আলোচনা প্রসঙ্গ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম করে খণ্ডগুলো লেখা হয়েছে কথোপকথন করে, এবং আমাদের বেশিরভাগ বইগুলি এরকম করে তৈরি হয়েছে। তো আজকের যে বিষয়টা সেটা আমি যেরকম জেনারেলি পড়ি, পাঠ করি, তার থেকে একটু আলাদাভাবে এক্সপ্লেন করতে করতে যাব। কারণ এই পার্টটা, যে অংশটা আজকে পড়ব, সেটা হচ্ছে আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে 30শে ফাল্গুন শুক্রবার 1347 বঙ্গাব্দের কথোপকথনের একটা অংশ, যেখানে দারিদ্র ব্যাধি নিয়ে ঠাকুর কথা বলেছেন। এন্টারপ্রেনারশিপ, একটা সমাজে আনএমপ্লয়মেন্ট, যেটা আমাদের ইন্ডিয়ান অর্থনীতিতে এখন একটা অনেক বড় সমস্যা। তারপরে পভার্টি, দারিদ্র, এই সমস্ত জিনিসগুলো থেকে বেরোনোর একটা সাংঘাতিক ভালো উপায়, যেটা সার্বিকভাবে মানুষকে উন্নত করে। এবং এখানে গুরুকে কেন প্রয়োজন, কিভাবে গুরু আমাদেরকে সুকেন্দ্রিক করে রাখেন উন্নতির পথে, সেইটাই আলোচনা করা হয়েছে। তো এখানে একটু কঠিনভাবে বলা, তো আমি যেটুকু বুঝেছি আমি নিজের মতো করে বুঝিয়ে বুঝিয়ে বলতে বলতে যাব। যারা দাদা ও মায়েরা রয়েছেন তারা শুনবেন, আশা করি ভালো লাগবে। এবং যারা দীক্ষিত নন তাদেরকেও শুনতে বলবো, একটাই কারণে, যাতে নলেজটা এক্সপ্যান্ড হয়, আমরা আরো বেশি করে শিখতে পারি, জানতে পারি। নলেজ নিতে তো কোনো দোষ নেই, শিখতে তো কোনো দোষ নেই। লার্নিং ইজ অলওয়েজ গুড। আমাদের শেখার কোনো বয়স হয় না। চলুন আজকে শেখা যাক। 30শে ফাল্গুন শুক্রবার 1347 বঙ্গাব্দ। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বসে আছেন। কেষ্টদা এসে দাঁড়ালেন, আরও অনেকে ছিলেন। কথা উঠল দারিদ্র ব্যাধিগ্রস্তদের কেমন করে শোধরানো যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাদের জন্য আলাদা রকমের স্কুল করা লাগে, তার নাম দিতে হয় পপার রিফর্মেটরি স্কুল, অর্থাৎ দারিদ্র ব্যাধি সংশোধনী শিক্ষাগার। এইটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির কনসেপ্ট হলো কি করে জিনিসটা শুরু হতে পারে। সেখানে তাদের বাস্তব কাজের মধ্য দিয়ে শিক্ষিত করে তুলতে হয়। প্র্যাকটিক্যাল নলেজ ইজ এভরিথিং। আমরা থিওরি যতই পড়ি না কেন, যতই গতে বাঁধা ছকে মুখস্থ করে যাই না কেন, যতক্ষণ না পর্যন্ত আমরা সেটাকে কাজে অ্যাপ্লাই করতে পারবো, কাজে অ্যাপ্লাই করা শিখবো, ততদিন কিন্তু আমরা এগোতে পারবো না। ঠিক এই কারণেই কিন্তু যখন একটা ছেলে বা একটা মেয়ে কোনো প্র্যাকটিক্যাল নলেজ কোর্স করবার পরে কলেজ থেকে বেরোয়, অ্যাজ এ ফ্রেশার তাকে কিন্তু চাকরি পেতে অনেক সাফার করতে হয়। তো যদি ইন্টার্নশিপের ব্যবস্থা প্রথম থেকেই থাকে, সেটা কি করে করা যায়, প্র্যাকটিক্যাল নলেজটা কী করে বাড়ানো যায় এবং কম্পিটিশনটা কী করে ধরে রাখা যায়, সেটাই আজকে আমরা জানব। ঠাকুর বলছেন, এই যে দারিদ্র ব্যাধি সংশোধনী শিক্ষাগার, সেখানে তাদের বাস্তব কাজের মধ্যে দিয়ে শিক্ষিত করে তুলতে হয়। ধরে নিন 200 বিঘে জমি থাকলো, সেখানে কৃষি শিক্ষার ব্যবস্থা থাকলো, ছোট ছোট কলকারখানা থাকলো, শিল্প সংস্থা থাকলো, ল্যাবরেটরি থাকলো, সেখানে তারা হাতে কলমে কাজ করলো। এমনতর স্কুলের শিক্ষক চাই খুব পাকা ধরনের, তারা হবে ইষ্টপ্রাণ, চরিত্রবান, কর্মমুখর, আশা ভরসা উদ্দীপনাময়। তারা নিজেরা কাজ করবে, সঙ্গে ছাত্রদেরও অনুরক্ত করে তুলবে উদ্দীপনী ধাক্কা দিয়ে। শিক্ষক এমন হবেন যিনি ছেলে মেয়েদেরকে সুকেন্দ্রিক করবেন। যদি কেউ পড়ে যায় তাকে ঠেলে তুলবেন, তাকে শেখাবেন, তাকে এরকম করে বলবেন না, যেটা আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের শুনতে হয় অনেক ক্ষেত্রে, যখন ব্রেন নেই তখন সায়েন্স কেন নিতে গিয়েছো, এটা শুনতে হয়। আমি শুনেছি,
আমার অনেক জুনিয়র শুনেছে এবং সিনিয়ররাও শুনেছে, এইগুলো শুনতে হয়, আমাদের এখনকার এডুকেশন সিস্টেম এগুলো শুনতে হয়। কিন্তু ঠাকুর বলছেন তারা হবেন ইষ্টপ্রাণ চরিত্রবান, তারা শেখাবেন কি করে পড়ে গেলে উঠে দাঁড়াতে হয়, কি করে কাজে এগিয়ে যেতে হয়। ঠাকুর বলছেন এর উপর মেকি উপপত্তির বাড়াবাড়ি থাকবে না, তারা কাজকর্ম করবে, তার সঙ্গে কিছু কিছু আক্ষরিক জ্ঞানের ব্যবস্থাও থাকবে, লিটারেশন করতে হবে, নানা রকম ইনফরমেশন ও তাদের সাপ্লাই করতে হবে, সেই মতো গ্রন্থপীঠ থাকবে, মানে লাইব্রেরির কথা বলছেন, একটা পুরো শিক্ষা সংস্থা, লাইব্রেরি থাকবে, সেখান থেকে পড়বে আর কাজে অ্যাপ্লাই করবে। আক্ষরিক জ্ঞানের কি প্রয়োজন? আক্ষরিক জ্ঞান আমরা কেন চাই? কোনো জিনিস কোথা থেকে এসছে, অরিজিন কোথা থেকে, সেটার হিস্ট্রি কি, সেটা যদি না জানি, সেটা ইভলভ করলো কোথা থেকে, সেটা যদি না জানি, তাহলে সেটাকে আমি অ্যাপ্লাই করবো কিভাবে, তাই না? সেটাকে কোন পথে আমি এগিয়ে নিয়ে গেলে, সেটাকে কোন ওয়ে দিয়ে পড়াশোনা করলে আমি সেটাকে কোথাও গিয়ে অ্যাপ্লাই করতে পারবো, তার জন্য আমাদের পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে সেটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হবে পড়ে, দক্ষতা বাড়বে কাজ করে, এটাই, আর কিছু নয়। ঠাকুর বলছেন শিক্ষক ও ছাত্র একত্রই থাকবে বোর্ডিংয়ে একসঙ্গে। এটা আমার সবচেয়ে ভালো লাগলো দেখে। একটা বাচ্চা দূর থেকে গিয়ে পড়াশোনা করছে, শুধুমাত্র সে একাই কেন কনফিডেন্স বিল্ড আপ করবে, তাকে করানোর জন্য যারা থাকবেন তারাও একই সঙ্গে, মানে একাত্ম হয়ে যাবেন, একটা ফ্যামিলির মতো তৈরি হয়ে যাবে, একসঙ্গে থাকবে। আচ্ছা, এইবার সাইকোলজি ঢুকছে। কিভাবে? প্রথম অবস্থায় বাইরের অন্য দারিদ্র ব্যাধিগ্রস্তদের আবহাওয়া থেকে তাদেরকে দূরে রাখতে হবে। কাদের? যাদেরকে শিক্ষক ও ছাত্র, যারা শিক্ষক এখানে কাজ করতে আসবেন, ঠিক আছে, এবং স্টুডেন্ট যারা প্রথম ঢুকছে, তাদেরকে ওই দারিদ্র ব্যাধিগ্রস্ত আবহাওয়া থেকে প্রথম দূরে রাখতে হবে। তাদের এমন পরিমণ্ডলে রাখতে হবে যাতে তাদের ভেতর সেলফ কনফিডেন্স গজিয়ে ওঠে, পাড়ার আনন্দটা তাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আর যা কিছুই তারা করবে লক্ষ্য রাখতে হবে যাতে সাশ্রয় সুন্দরভাবে নিখুঁত রকমে করে। আচ্ছা, আগেরটুকুতে আসি। কেন দারিদ্র ব্যাধিগ্রস্ত মেন্টালিটি যাদের, তাদের থেকে নতুন শিক্ষক শিক্ষিকা এবং যারা স্টুডেন্টরা রয়েছে, যারা শিখতে এবং শেখাতে এসছে, তাদের প্রথম অবস্থায় দূরে রাখার কথা বলা হয়েছে, সেলফ কনফিডেন্স বিল্ড আপ করার কথা বলা হয়েছে। চর্চা এবং চর্যা, নেচার অ্যান্ড নার্চার, আমার মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ পিয়ার প্রেশার, এনভায়রনমেন্ট, আমরা কোন জায়গায় বড় হচ্ছি তার উপর। একটা মানুষের ভেতরে যদি ভালো ইনস্টিংক্টও থাকে, সে যদি একটা খারাপ পরিবেশ পায়, তার খারাপ গুণগুলোই প্রকট হবে। কিন্তু একটা মানুষের ভেতরে যদি নেগেটিভ লাইফ পোটেন্সি থাকে, কিন্তু তাকে যদি ভালো এনভায়রনমেন্টে তৈরি করা হয়, তার মধ্যে ওই নেগেটিভ লাইফ পোটেন্সিটা একটু প্রচ্ছন্ন থাকবে। এটাই নিয়ম। ঠাকুর কিন্তু এই বিষয়ে বলেছেন, আগে আমরা আলোচনা করেছি বিষয়টা, আপনারা আগের পর্বগুলো শুনলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। সেলফ কনফিডেন্স জাগিয়ে তুলতে হবে। সেলফ কনফিডেন্স জাগিয়ে তোলার জন্য কি বলছেন? পাড়ার আনন্দটা তাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আগেই কঠিন কাজ দিলে চলবে না, ছোট করে শিখতে যেতে হবে, অল্প করে করতে টেস্ট দিতে যখন ওদের মোটিভেশনটা বাড়বে, ঠিক আছে, তখন ওরা জিনিসগুলোকে এমনি শিখতে পারবে। পাড়ার আনন্দ, যদি ওদেরকে প্রশংসা দেওয়া হয়, প্রেজ করা হয়, তাহলে ওরা আরো ভালো করে কাজ করবে। এটা লার্নিং এর একটা অংশ, এটাকে বলা হয় অপারেন্ট কন্ডিশনিং। যখন কাউকে কিছুটা শেখানো হচ্ছে, তখন সে শিখছে এবং করতে পারছে, তখন তাকে প্রেজ করা হয়, তাকে বাইরে থেকে ভালো কথা বলা হয় বা কোনো গিফট দেওয়া হয়। আপনারা জেনে থাকবেন সে সমস্ত কিছুর কথা, এই সমস্ত স্ট্র্যাটেজির কথাও কিন্তু ঠাকুর বলে গেছে। ঠাকুর বলছেন আর যা কিছুই তারা করবে লক্ষ্য রাখতে হবে যাতে সাশ্রয়ে সুন্দরভাবে নিখুঁত রকমে করে। প্রত্যেকে তার কাজের ফুল অ্যাকাউন্ট মেনটেন করবে, পুরো কাজের হিসাব রাখবে তাদের ডায়েরিতে। এখন কর্পোরেট ওয়ার্ল্ড আমরা একটা শব্দ শুনি, অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে আমি যা করব তার দায়িত্ব আমার নিজের।
ঠিক আছে, কোনো একটা কোম্পানিতে কেউ চাকরি করতে গেল, তার মধ্যে সবার আগে যে স্কিলটা দেখা হয় বিভিন্ন রকম স্কিলের সঙ্গে অনেস্টি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। যদি আমি নিজে না জানি আমি কি করছি এবং পরবর্তীকালে কি করব, আমার নিজের কাছে যদি নিজের আইডিয়া না থাকে, তাহলে আমি এগোতে পারবো না, তাই না? তো এইটাই হচ্ছে বিষয়। পরস্পরের মধ্যে একটা হেলদি কম্পিটিশন বজায় থাকবে, সেখানে কোনো হিংসাত্মক কিছু থাকবে না। হেলদি কম্পিটিশন এনভায়রনমেন্টটা এমন হবে যাতে আমি কাজ করার উৎসাহ পাই। আচ্ছা, আমি পারলাম করতে, তাহলে আরেকটু করব। সাপোর্ট সিস্টেমটা, পিয়ার গ্রুপটাই এরকম হবে যে আমাকে কাজ করতে এগিয়ে দেবে, ঠিক আছে? ঠাকুর বলছেন প্রত্যেককে ডিউ অ্যাপ্রিসিয়েশন দিতে হবে, যে যতটুকু কাজ করবে তাকে যথাযোগ্য প্রশংসা দিতে হবে। অপারেন্ট কন্ডিশনিং, ফোকাস অন দিস। নর্মাল ইকোনমিক ইউজ অফ টাইম ও স্পিড, অর্থাৎ সময় ও ক্ষিপ্র গতির সহজ সাশ্রয়ী ব্যবহার তাদের অভ্যস্ত করে তুলতে হবে। লাইনটা আরেকবার বলছি, সময় ও ক্ষিপ্র গতির সহজ সাশ্রয়ী ব্যবহার। জিনিসটা চেনা চেনা লাগছে? চেনা লাগবেই। যদি কেউ ধরতে পারেন তাহলে তাকে কংগ্রাচুলেশনস। এটা আমাদের যুগের স্মার্ট ওয়ার্কের কথা বলা হচ্ছে, ঠিক আছে? শুধুমাত্র হার্ড ওয়ার্কই নয়, তার সঙ্গে স্মার্ট ওয়ার্কও করতে হবে সাকসেসফুল হওয়ার জন্য। বৈশিষ্ট্য মাফিক লেবার ও আউটপুট অনুযায়ী প্রত্যেকের আর্নিং হবে। যে যা কাজ করবে তার ওপর সে আর্ন করবে, কিছুই নয়। ঠাকুর আমাদের বলেছেন না, কড়াই পাওয়ার জননী, যেটুকু করবে সেটুকু পাবে। এখানেও সেটাই বলা হচ্ছে, অর্জন করবে। বৈশিষ্ট্য মাফিক লেবার ও আউটপুট অনুযায়ী প্রত্যেকে অর্জন করবে, তাদের অর্জন হবে। তাদের মধ্যে এমন একটা ঝোঁক বজিয়ে দিতে হবে যাতে তারা নিজেদের অর্জনের উপর দাঁড়িয়ে ইষ্টভরণ, আচার্য ভরণ ও আত্মপোষণ করতে পারে এবং পরিবার পারিপার্শ্বিককেও কিছু কিছু করে দিতে পারে। এটা অবশ্য কম্পালসারি করে তুলতে হয়। কেন বলছি? কারণ ওরা যখন অর্থের দিক থেকে স্বাবলম্বী হতে শুরু করবে, ওদের মাথার মধ্যে এটাও ঢুকবে যে আচ্ছা, তাহলে আমি কাজটা করতে পারছি, তার মানে আমি আর্নিং করতে পারছি। যদি কন্ডিশনটা এরকম হয় আমি যেটুকু কাজ করবো আমি সেটুকু আর্ন করব, তার মানে কি আমি যদি এর থেকে আরো বেশি একটু পোটেনশিয়াল নিয়ে কাজ করি, আরো একটু বেশি এফোর্ট দিই, তাহলে আমি আরেকটু বেশি ইনকাম করতে পারবো, তাই না? এটা হয়ে গেল এক্সট্রিনসিক মোটিভেশন। অদ্ভুত কনসেপ্ট, এক্সট্রিনসিক মোটিভেশন দিয়ে ইন্ট্রিনসিক মোটিভেশনকে জাগানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপর করা, পারা ও দেওয়ার আনন্দে মাতাল করে তুলতে হয়। নিত্য ইষ্টকে খাওয়ানো লাগবেই, এই ছিল আর্য প্রথা। এই সমস্ত ইনফেরিয়রিটি ও দারিদ্র ব্যাধির গোড়া মেরে মানুষকে অ্যাটাচড, অ্যাক্টিভ আর এনার্জেটিক সঙ্গে এবল করে তোলা হতো। সেজন্য কথাই আছে, গুরুকে কেবল দেবেই, গুরুর কাছ থেকে অর্থাদি নেবে না, এমনকি নিজের অভাব অভিযোগের কথাও জানাবে না এমনতরভাবে যাতে তার সাহায্য করার আগ্রহ আসতে পারে। গত্যন্তরবিহীন হয়ে নিতান্তই যদি তাকে বলতে হয় তখনই বলবে যখন তুমি একান্তই অপারগ বাস্তবভাবে, কিন্তু তার প্রত্যেকটি চাহিদা উইথ এভরি এফর্ট ফুলফিল করতে চেষ্টা করবে। দারিদ্র ব্যাধি, ইনফেরিয়রিটি, এই সমস্ত জিনিসগুলো সাইকিক্যাল অ্যান্ড ফিজিক্যাল আইডলনেস, অর্থাৎ মানসিক এবং শারীরিক আলস্য, যাতে মানব চরিত্রের কানাচেও ঢুকতে না পারে তার জন্য এটা একটা ক্রুয়েল সেফগার্ড, অর্থাৎ কঠোর রক্ষা কবচ। গুরুর কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার চেয়ে সাহায্য নেওয়ার বুদ্ধি যত বাড়ে, গুরুর কাছ থেকে সুযোগ সুবিধা, সাহায্য নেওয়ার বুদ্ধি যত বাড়ে, তাকে পরিপূরণের ধান্দাটা তত ঢিলে হয়ে আসে। অথচ তৎপূরণী সক্রিয় সম্বেগটাই মানুষের উন্নতির কৃতকার্যতার নিয়ামক। এই জায়গাটুকু থেকে আমরা কি বুঝছি? খুব ইন্টারেস্টিং একটা জায়গা। গুরু বসে রয়েছে। আচ্ছা, যারা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত, আমরা প্রত্যেকদিন সকালবেলা শত অনুজ্ঞা পাঠ করি, তাই তো? যখন আমি দীক্ষা প্রথম নিয়েছিলাম, আমি যে
ওই যে কাগজটা পেয়েছিলাম যেখানে সব ইষ্টভৃতির মন্ত্র এবং শতনুজ্ঞা লেখা ছিল, সেখানে শতনুজ্ঞার ওপর লেখা ছিল যে প্রতিদিন সকালবেলা এইগুলি পাঠ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের চরিত্রগত করতে হবে। প্রথমে বুঝতে পারিনি চরিত্রগত করার কথা কেন বলেছে, পরে যখন বুঝলাম বিষয়টা এরকম দাঁড়ালো, আমি আমার পরমেশ্বরের কাছে প্রমিস করেছি যে আমি নিরলস, তাই আমি যতই ফেল করি আমাকে উঠে দাঁড়াতে হবেই। আমার কাছে উঠে দাঁড়ানো ছাড়া আর কোনো অপশানই নেই, ওইটাই অপশান, উঠে দাঁড়াও, ব্যাস, অনলি ওয়ান অপশান। আমার জীবনে হাজার দুঃখ চলছে, আমি আমার পরমেশ্বরের কাছে প্রমিস করেছি যে আমি পরমানন্দ থাকব, তার মানে আমার দুঃখে থাকার আমার কাছে কোনো অপশানই নেই, ঠিক আছে? আমি তোমার পথে চলে জয়লাভ করার প্রমিস তোমাকে করেছি, মানে আমি ট্র্যাক থেকে বেরোবো এরকম কোনো অপশানই আমার কাছে নেই। তো ওইটা দেওয়ার কারণ এটাই, যাতে আমাদের জিনিসটা চরিত্রগত হয়। অন্তত এইভাবে অন্তত ভাবতে পারি যে আমাকে যে মানুষটা চালাচ্ছেন, আমার জন্য তিনি এত কিছু করছেন, আমি এত ভুলভাল কাজ করছি, তাও আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছেন, আর আমি তার কাছে প্রমিস করে প্রমিসটা ভেঙে ফেলবো। যদি কেউ এভাবেও চিন্তা করে, তাও সেই ঘুরে ফিরে আমরা গুরুর প্রতি সুকেন্দ্রিক হই, এবং তাতে আমরা যদি মনে আনন্দ নিয়ে, মোটিভেশন নিয়ে নিরলস হয়ে কাজ করতে শুরু করি, তাহলে আমাদের দুঃখ করার আর কি থাকবে? কিছু কি থাকবে দুঃখ করার? বা হেরে যাওয়ার মতো কিছু থাকবে? আমাদের তো হারানোর কিচ্ছু নেই, আমরা সর্বস্ব পেয়ে বসে আছি, সেটাই তাকে আবার ফিরিয়ে দিচ্ছি। তো এই বিষয়টাই, গুরু যিনি আমাদেরকে সুকেন্দ্রিক করে রাখেন, তার বলা কথাগুলো মেনে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমরা সবকিছু অটোমেটিক্যালি পাবো। আমাদের কিছু পাওয়ার জন্য কষ্ট করতে হবে না, আমাদের জিনিসটা চরিত্রগত অটোমেটিক্যালি হয়ে যাবে। এইটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে সাইকিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ইলনেস, আইডলনেসের কথা বলা হয়েছে। শারীরিক আলস্য তো ঠিক আছে, জানি আমরা কি, ভাল লাগছে না, পড়বো না, প্রোক্রাস্টিনেশন করছি, কিন্তু মানসিক আলস্যটা কি? একটা কথা বলা হয়, যদি লক্ষ্যে পৌঁছতে না পারো, তাহলে আজ থেকে দৌড়ানো শুরু করো। যদি দৌড়াতে না পারো, তাহলে হাঁটতে শুরু করো। যদি হাঁটতে না পারো, তাহলে চলতে শুরু করো। তারপরেও আমার মনে হয় এরকম বলা যেতে পারে, যদি চলতে না পারো, তাহলে উঠে দাঁড়ানোর চেষ্টা করো। যদি উঠে দাঁড়াতেও না পারো, তাহলে চিন্তা করো, ভাবা প্র্যাকটিস করো কিভাবে তুমি উঠে দাঁড়াতে পারো। যে সমস্ত মানুষেরা এই ভাবা প্র্যাকটিস করা অবধিও পৌঁছতে পারে না, তারা মানসিকভাবে অলস, তারা চিন্তাও করতে পারছে না, হয়তো ভয় পাচ্ছে। চিন্তা করতে করতে যদি চিন্তা করতেই থাকি, তখন কি হয়? আমাদের সামনে শিল্ড তৈরি হয়ে যায়, আমাদের সামনে একটা শিল্ড তৈরি হয়ে যায় যে যদি আমি হারিয়ে যাই, যদি আমি বুঝতে না পারি কোথায় গিয়ে আমাকে থামতে হবে, তার থেকে আবার এগোবই না, চিন্তাই করবো না। এইটা হচ্ছে মানসিক আলস্য। কিন্তু আমাদের জীবনে যদি গুরু থাকেন, তাহলে আমাদের কোথায় গিয়ে থামতে হবে আর কোথায় এগিয়ে যেতে হবে, এটা কিন্তু আমাদের বেঁধে দেওয়া থাকে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি এগোতে থাকো, তোমাকে রাশ টানার জন্য একজন রয়েছেন, তাই তো? তো এইটাই পুরো অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে তুলে, মূল থেকে, গোড়া থেকে তুলে একটা শাখার মতো বিছিয়ে দেওয়া যায় চারিদিকে। তার মানে পুরো জিনিসটা সামারাইজ করলে এরকম দাঁড়ায় যে কোনো একটা বিষয়কে যদি গড়ে তোলা যায়, আমাদের ইন্ডিয়ান ইকোনমির সবচেয়ে বড় সমস্যা এখনকার দিনে, প্রবলেম অফ পপুলেশন, প্রবলেম অফ ইকোনমি, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব। আর্য সমাজে বেকারত্ব ছিল না, কারণ তখন বর্ণাশ্রম ছিল, বর্ণ অনুযায়ী প্রত্যেকটা মানুষ তাদের নিজের কাজ করত, তাই নয় কি? তখন সেক্ষেত্রে সেরকম কোনো সমস্যাই হতো না। এ তো গেল সকালবেলার ঘটনা, ঠিক আছে। এরপরে যে অংশটা বলা হচ্ছে, রাত্রে শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে তাসুতে বসে আছেন।
পদ্মার চরে দিগন্ত জুড়ে রাতের স্তব্ধতা থমথম করছে। আশ্রমভূমি কোলাহল শূন্য। শান্ত দিনের কর্মব্যস্ততার পর অনেকেই স্ব মন্দিরে ধ্যানরত। অতিথিশালা থেকে কয়েকটি জায়গায় 2-4 জন পাঠ, আলোচনা, যাজনে ব্যাপৃত। মাঝে মাঝে পল্লীর দূর ঝোপ জঙ্গল থেকে শেয়ালের ডাক এসে সকলের চেতনাকে উদ্দীপ্ত করছে, সকলকে সচেতন করছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে বসেছিল অল্প কয়েকজন। এমন সময় পাবনার মুক্তার শ্রীযুক্ত ক্ষিতেশ বিশ্বাস আসলেন। এইবার ধীরে ধীরে আলাপ জমতে শুরু করেছে। এখন জনসেবা সম্বন্ধে কথা উঠল। ঠাকুর বললেন, মানুষের কার কি সমস্যা সেটা যথাযথভাবে অনুধাবন না করে আমরা যদি নিজেরটা ভাবা অন্যের উপর আরোপ করে দিই, তার সমাধান করতে চাই নিজেদের রকমে, তাতে কারো সত্যিকারের উপকার করা হয় না। কুলিদের খাটুনি দেখে আমার অনেক সময় কষ্ট হতো, ভাবতাম ওদের কত অসুবিধা। তাই আমি নিজে কিছুদিন ওদের সঙ্গে মিশে কুলিগিরি করে দেখেছি। দেখলাম ওরা আয় করে প্রচুর, বাবুদের থেকে বেশি আয় করে। তাছাড়া ওরা বেশি সুখী। মার্জিত ধরনের, উন্নত ধরনের জীবনযাপনে চাহিদার বালাই ওদের নেই। খেয়ে দেয়ে স্ফূর্তি করে স্থূলভাবে জীবন কাটিয়ে দিতে পারলেই ওরা খুশি। আমরা ওদের যা প্রবলেম বলে মনে করি সেসব ওদের প্রবলেম নয়, অথচ আমাদের কল্পিত ধারণা নিয়ে আমরা ওদের জন্য কত হইচই করি, আন্দোলন করি। এত আন্দোলন আমরা করি, কিন্তু মূল আন্দোলনটা আমরা করি না। আমার মনে হয় বর্ণাশ্রমটা যদি ঠিকভাবে জাগিয়ে তোলা যায় তাহলে অনেক কিছু গোল চুকে যায়। বর্ণাশ্রমের মধ্যে আনএমপ্লয়মেন্ট বলে একটা জিনিস ছিল না। তাতে বৃত্তিহরণ ছিল মহাপাপ। প্রত্যেকে স্ব বর্ণোচিত কর্ম করত। প্রত্যেকের সহযোগী ও পরিপূরণই হতো। উদাহরণের জন্য যদি বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য তাদের বর্ণ অনুচিত কাজ করত তাহলে পতিত হতো। পয়সা না নিয়ে করলে দোষ হতো না। অন্যকে হেল্প করার জন্য যদি করে পয়সা নেওয়া যায় তাও দোষের নয়। কিন্তু পেটের দায়ে যখন মানুষ ভালো মন্দের বিচার করে না, সমাজের শৃঙ্খলা মানে না, তখন তার আর কিছুই থাকে না। আজ আপনারা শুনলেন দেওঘরের গল্পের 34 নম্বর পর্ব। প্রথম পার্টটা অ্যাকচুয়ালি আমি যেটুকু বুঝলাম এক্সপ্লেন করার চেষ্টা করলাম, কারণ আমি চাইছিলাম করতে। আপনারা কেমন লাগলো জানাবেন। এই কনসেপ্টটা যদি আপনার রেলিভেন্ট মনে হয় আপনি অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি কাজে লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে কথা হবে পরবর্তী কোনো একটা পর্বে। আচ্ছা, যাওয়ার আগে জানিয়ে দিই, আমাদের চ্যানেলে 2টো সিরিজ চলে। শুরুতে বলতে খেয়াল নেই, একটা হচ্ছে আনন্দ কথা আর একটা দেওঘরের গপ্প। দেওঘরের গপ্প যে সিরিজটা, তাতে আমরা এইরকম আলোচনা করে থাকি, এবং আনন্দ কথা যে সিরিজটা, তাতে আমরা আপনাদের জীবনের যে কোনো একটি আনন্দের ঘটনার কথা পাঠ করি। এক্ষেত্রে আমি বলছি আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাকে স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে লিখে গল্পটি টাইপ করে, মানে আপনার জীবনের আনন্দের ঘটনাটি লিখে টাইপ করে মেল করতে পারেন। আমি নিশ্চয়ই তা পাঠ করে তুলে ধরবো আপনাদের সকলের সামনে। আর আমি ডেসক্রিপশানে আনন্দ কথার প্লেলিস্টটা দিয়ে দেবো। যদি কারোর মনে হয় যে আনন্দ কথার বিষয়টা কি, এপিসোডগুলো পরপর শুনলেই আপনারা বুঝতে পারবেন কীরকম করে জিনিসটা চলে। খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে কাজ করার চেষ্টা করছি, জানি না কতখানি সাকসেসফুল হব। আপনারা সকলের সঙ্গে থাকলে হয়তো একটু পজিটিভিটি মানুষকে পৌঁছে দিতে পারব। চলুন আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।